নমস্কার, গ্রিন রুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে গ্রিন রুম চ্যানেলে বিভিন্ন পারপাসের প্রোগ্রাম আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়। আর আজ মূলত যে টপিক বা যে অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি তার একটাই কারণ, আজ যে টপিক নিয়ে আলোচনা হবে তার একটাই শিরোনাম বা টাইটেল যদি বলা যায় যে গাছ, মানে একটি গাছ একটি প্রাণ কথাতেই আছে। তো সুতরাং গাছ আমাদের কি না দেয়, ফল ফুল তো দেয়, তাছাড়া যে আমরা অক্সিজেন নিচ্ছি প্রতিনিয়ত সেটা কিন্তু আমরা গাছ থেকেই পাচ্ছি। তো বাড়িতে আপনারা ছোটোখাটো যাদের বাড়ি রয়েছে বা ফ্ল্যাট যাদের রয়েছে তাদের শখের জন্য আপনারা গাছ লাগান, কিন্তু আজ আপনাদের সামনে কৃষি মিত্র ফার্ম নার্সারিতে আমরা চলে এসেছি, অর্থাৎ গ্রিন রুম চলে এসেছে। সুতরাং এই নার্সারিতে আজ আপনাদের খুবই একটা অর্থকরী ফসল এবং এই বর্তমান দিনে দাঁড়িয়ে এই গাছটির ব্যাপক চাহিদা এবং যে অর্থকরী ফসলটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আজ এখানে আমরা সাদা চন্দনের সাথে আমরা পরিচয় করাবো, যেখানে এই গাছের বীজ আপনারা পাবেন, কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন তার ফুল প্রসেস আপনাদের সামনে থাকবে। এবং যারা অনেকেই চান যে চন্দন গাছ বাড়িতে লাগাবেন, সেটা কিভাবে পরিচর্যা করতে হয় এবং তার ফুল ডিটেলসে আমরা আলোচনা করব। ধীরে ধীরে আমরা এবার নার্সারির মধ্যে প্রবেশ করব এবং সাদা চন্দনের ডিটেলসে আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। আর বেশি কথা না বলে সাথে থাকুন। চন্দন যেমন সুগন্ধি, তেমন আমি প্রথমেই বলেছিলাম দর্শক বন্ধুরা যেটা ভীষণ অর্থকরী একটা ফসল। আর এই বর্তমান দিনে দাঁড়িয়ে সাদা চন্দন কিংবা লাল চন্দন সবেরই প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা বহুলাংশে বাড়ছে। তো একদম আমরা কৃষি মিত্র ফার্ম নার্সারিতে একদম পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে একটা সবুজ, আর সবুজ মানেই মন ভালো করা একটা ব্যাপার। তো এরই মধ্যে আমরা স্যারকে পেয়ে গেছি, তো সুতরাং স্যারের মুখ থেকে দু চার কথা একটু শুনবো। স্যার নমস্কার। নমস্কার। স্যার, আমার খুব জানতে ইচ্ছা করছে এই যে সাদা চন্দন বা লাল চন্দন, আজ আমরা মূলত সাদা চন্দনই দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করব, তো এই ভাবনাটা হঠাৎ করে মাথায় কেন এলো? আসলে এই ভাবনাটা হঠাৎ করে আসেনি, প্রায় 8-9 বছর আগে থেকেই এই ভাবনাটা চলে এসছে। তো এর কারণ হলো আমার নিজেরও চন্দন গাছ বাড়িতে ছিল। আমি বেশ 4-5 বছর পরে আবিষ্কার করতে পারি যে চন্দন গাছটা সঠিক না, ডুপ্লিকেট। পরে যখন আমি বুঝলাম তখনই আমার মনে হলো যে এমন গাছ তো অনেক মানুষের বাড়ি আছে যারা এটাকে চন্দন বলে চাষ করছে, কিন্তু এটা যদি সত্যি সঠিক হতো তাহলে কিন্তু আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারতাম। তখন থেকেই শুরু হলো চন্দনের পথ চলা, যে এখানে তাহলে সম্ভব হয় কিনা আমি দেখব। সেই থেকেই এই গাছ নিয়ে কাজ করা এবং দীর্ঘ 9 বছর কাজ করছি। সফলতাও এসছে, বহু মানুষ সফল এই প্লান্টেশন করে, এবং পশ্চিমবঙ্গে এটা একদম সফল একটা গাছ যেটা খুব ভালোভাবে প্রত্যেকেই করতে পারে এবং এর আহামরি কিছু নেই। খুব সাধারণভাবে কাঠের গাছের মতো, শুধু সঠিক গাছটা বসাতে হবে আর সামান্য একটু পরিচর্যা, যে কেউ করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আমার জানতে ইচ্ছা করছে যে আপনি যে বললেন যে অনেক জায়গায় ডুপ্লিকেট দিয়ে দেওয়া হয়, মানুষ চেনে না, তো সাধারণ মানুষ চেনবার জন্য সেই উপায়টা কি বা সেই পথটা কি? সাধারণ মানুষ সহজে এটা চিনতে পারবে না যদি সঠিক, এই যারা ভিডিওটা দেখবে বা দেখছে তারা কিন্তু এই চন্দন নিয়ে আর কোনো প্রশ্ন তাদের মধ্যে থাকবে না, কারণ সঠিক গাছটা তারা জানবে এবং আমি দেখাবো কিভাবে তারা চিনবে সঠিক গাছ কোনটা, তার পাতা কেমন হয়, তো তারা ঠকবে না। তো আমি প্রত্যেককেই বলবো ভিডিওটা ভালোভাবে দেখার জন্য, শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য। তাহলে কি হবে, অন্তত তারা গাছটাকে চিনবে এবং আমি তাদেরকে চেনাবো যাতে তারা না ঠকে যায়, এবং সঠিক জায়গা থেকে তাদেরকেও গাছ কিনতে হবে, পরামর্শ নিতে হবে, যে কেউ সফল হতে পারবে, কোনো সমস্যা নেই। তো
তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে চোখ রাখেন তো সুতরাং আর অসুবিধার কোনো কারণ নেই চন্দন গাছ চেনার জন্য, কারণ অনেক জায়গাতেই আপনারা ঠকে যান। সেই ঠকার হাত থেকে আজ গ্রিন রুম চ্যানেল আপনাদের বাঁচাচ্ছে। অতি অবশ্যই ভিডিওটিতে স্কিপ না করে অতি অবশ্যই সাথে থাকতে হবে। সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি সন্তু হালদার। অনেকেই আমাকে আগে দেখে থাকবেন এই চন্দন গাছ নিয়েই। আমি পেশায় একজন স্কুল শিক্ষক, বর্তমান আমার স্কুল পূর্ব মেদিনীপুরে। তো আমি দীর্ঘদিন ধরে চন্দন গাছ নিয়ে কাজ করছি, চেষ্টা করছি যাতে অন্তত এই গাছটা পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং চাষ করা যায়, তাতে প্রত্যেকেই উপকৃত হবে। তো এখানে শুরুতেই আমাকে আগে এটা বলতে হচ্ছে যে চন্দন গাছ আগে সবাইকে চেনা উচিত। বহু মানুষ কিন্তু চন্দন গাছ না চিনতে পারার জন্য ঠকে যাচ্ছেন। তো আমি চন্দন গাছের সঙ্গে একটু পরিচয় করাবো। চন্দন দুই রকমের হয়, একটু বলে নিই। চন্দন দুই রকম, সাদা, লাল। লালটা অনেকে লাল চন্দন বলে অথবা রক্তচন্দন বলে। তো দুটো আলাদা সাবজেক্ট। আমাদের পরামর্শ নিয়ে, মানে কৃষিমিত্র ফার্মের নার্সারির পরামর্শ নিয়ে আপনারা চাষ কোথায় কোনটা করবেন সেটা আমরা বলেও দেব। আর ভিডিওতেও আপনারা পুরো ভিডিওটা দেখলে সেখানেও বিস্তারিত আমি বলে দিচ্ছি কোনটা কোথায় চাষ করতে হয় বা কী ব্যাপার। তো আজকের আমরা সাদা চন্দন নিয়েই আলোচনা করব, কারণ দুটো আলাদা সাবজেক্ট। সাদা চন্দন একটা বৃহৎ সাবজেক্ট, লালও। দুটো একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। কে কোনটা চাষ করবেন ওটা আমাদের পরামর্শ নিয়ে আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন। তো আজকের আমি প্রথমেই সাদা চন্দনটাকে চেনাবো। আপনারা কিন্তু দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। যে গাছটির নিচে আমি দাঁড়িয়ে আছি এটি একটি সাদা চন্দনের গাছ। এই গাছটির বয়স প্রায় 4.5 বছর। তো সাদা চন্দনের পাতাটাকে আগে আপনাদের চিনতে হবে। সাদা চন্দনের পাতা কেমন হয় দেখুন, এই রকমই খুব ভালোভাবে দেখতে হবে। এখানে ছোট্ট কিছু ফুল, ছোট্ট ফুল আমি দেখিয়ে দিচ্ছি। এই তার ফুল। এটা বছরে দুবার হয়, গাছে ফুল ফল হয় চন্দনের। এখানে আবার আমি ফল দেখাচ্ছি, যে ফলটা একেবারে জামের মতো দেখতে। ভালোভাবে লক্ষ্য রাখুন, জামের মতো দেখতে, পাখিদের খুব প্রিয় খাবার, আমরাও খেতে পারি, খুব উপকার। তো এটার মধ্যে এর বীজটা লুকিয়ে আছে। ফলের উপরে একটা ফ্রুট আছে অল্প পরিমাণ, তারপরে নিচে বীজটা রয়েছে। ওই বীজ দিয়েই চারা হয়। চন্দন গাছ কিন্তু কোনো কলম দিয়ে হয় না, কোনো কলমের কোনো সিস্টেম নেই। ডাল কেটেও যদি কেউ করতে চান হবে না। আর যদি ডাল কেটে বসান, যদি সেটা চন্দন গাছ হয়, বেঁচে যায়, 100% সেটা চন্দন গাছ না, সেটা চন্দন গাছের মতো দেখতে অন্য কোনো গাছ। এই চন্দন গাছ একমাত্র বীজ থেকেই সম্ভব। তো এটা সাদা চন্দন। সাদা চন্দনের বিষয়টা আগে আমাকে বলতে হবে। সাদা চন্দন একটি অর্ধ পরজীবী উদ্ভিদ। এ কিন্তু নিজের যে খাবার সংগ্রহ করার ক্ষমতা সম্পূর্ণ এর নেই, অর্ধেকটা অন্য গাছের উপরে নির্ভর করে। এখন বিষয় হচ্ছে, কোনো জায়গায় যদি একটা গাছ লাগানো যায়, পরজীবী না থাকে, তাহলে কি বাঁচবে না? বাঁচবে, কিন্তু গ্রোথটা কম হবে। তো অর্ধেক গাছ যেহেতু পাশের গাছ থেকে নেয়, সেই জন্য পাশে দেখুন একদম কাছাকাছি ডিস্টেন্সে গাছ আছে, বিভিন্ন গাছ আছে। এই গাছগুলো কি গাছ হবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কৃষিমিত্র ফার্ম অ্যান্ড নার্সারির সঙ্গে। আমরা এটা বলে দিতে থাকবো যে কোন বয়সে কি গাছ একে দিতে হবে, ছোট অবস্থাতে কি গাছ, বড় অবস্থাতে কি গাছ, আরও বড় হলে কি গাছ। গাছের রোগ হলে গাছ দিয়েই সেটাকে সংশোধন করতে হবে বা সারাতে হবে। গাছ যদি দুর্বল হয়ে যায়, হোস্ট গাছ দিয়ে গাছকে আবার ঠিক করতে হবে। তো পুরোপুরি এর বিষয়টা জড়িয়ে আছে পাশের যে হোস্ট বা পরজীবী গাছ, সেই গাছের সঙ্গে। তো গাছের খাবারও দিলে, হোস্ট গাছে দিলেও এই গাছে চলে আসবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, আমি আরও ডিটেলসে পরে বলে দেব। তো এই হোস্ট গাছ ছাড়া কিন্তু এই গাছ কাল্টিভেশন করা যাবে না। কেউ যদি বাড়িতে একটা গাছ এমনি শখে লাগিয়ে রাখেন, সেটা একটা আলাদা বিষয়।
সেখানে গুরুত্ব না দিলেও হবে, কিন্তু যারা ভবিষ্যতে এটা নিয়ে কাল্টিভেশন করছেন, এগিয়ে যাবেন, ভবিষ্যতে চন্দন গাছের উপরে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং বর্তমানে আগত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি জোর দেবে এবং এটা তারা আগেও বলেছে। তো সেই জন্য যারা কাল্টিভেশন করবেন তাদের কিন্তু ব্যাপারটা কমার্শিয়ালি ভাবতে হবে, তাদের হোস্ট ম্যানেজমেন্টটার উপরে যথেষ্ট জোর দিতে হবে। সেটা আমরা বলে দেব, বা এই ভিডিওতে আমি বেশ কিছুটা বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন। এই গাছ পরিপক্ক হতে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মোটামুটি 15টা বছর লাগে। 15টা বছরের আগে কিন্তু না কাটাই ভালো। কেউ যদি বেশি দিন রাখেন তাতে কোনো সমস্যা নেই, 60, 70, 80, 100 বছর পর্যন্ত বেঁচে থাকে এবং তখন এর মূল্য কোটি টাকার কাছে চলে যাবে। তো এই গাছ তখন কিন্তু যারা কাল্টিভেশন করবেন তারা এই গাছ 20 বছরের মধ্যেই কেটে ফেলতে পারেন এবং একটা গাছ থেকে 3.5 থেকে 4 লাখ টাকা গড়ে কিন্তু পাবেন, গড়ে। এখনকার বাজার মূল্য অনুযায়ী পরবর্তীকালে সে বাজার মূল্য আরও বেড়ে যেতে পারে, তখন সেই মূল্যে পেয়ে যাবেন। তো এই গাছ কাল্টিভেশন করা বা চাষ করা কি খুব কঠিন? না, একেবারেই কঠিন না, অতি সাধারণভাবে চাষ করতে হয়। একটি গাছ বসাতে হবে, তার পাশে একটি সহকারী গাছ বসাতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গে এখানে ফল ভালো হয়, আপনারা ফল দিতে পারেন, আম, পেয়ারা এই জাতীয় গাছ দিতে পারেন। এখানে অন্য কাঠের গাছ না দেওয়াই ভালো। কেউ যদি মনে করেন যে কাঠের গাছের উপরে করবেন, নিম গাছ দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে দুটো গাছ একসঙ্গে বেড়ে উঠবে। আর এই গাছের যে বিক্রির ব্যাপারটা, সেই বিক্রির ব্যাপারটা কিন্তু এর কাঠ বিক্রি হয়। কাঠ মানে এর হার্ডউডটা, এর মাঝখানে যে সার অংশটা থাকে এই কাঠের একদম মাঝখানে, সেই হার্ডউডটা কিন্তু বিক্রি হয় কেজিতে। তো বর্তমানে এখন এই কাঠের বাজার মূল্য প্রায় 7, 8 এমনকি 10,000 টাকাও রয়েছে। এর অয়েল কন্টেন্ট চেক করা হয়, সেই অয়েল কন্টেন্ট যদি ভালো মানের হয়ে থাকে তখন কিন্তু কাঠের মূল্য অনেক বেড়ে যায়। তো এই কাঠের হার্ডউডটা বিক্রি হয়। এই হার্ডউড নিয়ে মানুষ কিন্তু সেটা থেকে তেল নিষ্কাশন করে, যে তেলের দাম এই মুহূর্তে 80,000 টাকা পার লিটার। এবং আরেকটা ভালো কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে এই তেল নিষ্কাশন শুরু হয়ে গেছে, যার ফলে যারা কাল্টিভেশন করবেন বা করছেন বা করতে চাইছেন বা চিন্তা করছেন এর ভবিষ্যৎ কি, তাদের জন্য এটা ভালো খবর। পশ্চিম মেদিনীপুর এবং ওয়েস্ট বেঙ্গলের মালদা, মুর্শিদাবাদের কাছে আরেকটা প্ল্যান্ট হচ্ছে, যেখান থেকে এর তেলটা নিষ্কাশন করা হবে এবং প্রচুর পরিমাণ, আমার সঙ্গে কথাও হয়েছে, প্রচুর পরিমাণ কাঠের যোগান তাদের লাগবে। তারা কিন্তু প্রচুর পরিমাণ কাঠ কিনবেন মার্কেট থেকে এবং তেল নিষ্কাশন করবেন এবং তেলটা তারা এক্সপোর্ট করবেন। এছাড়াও এই কাঠ বাজারে তো সবাই জানে যে হিন্দু ধর্মের সমস্ত অনুষ্ঠানে এবং প্রায় বাড়িতে এই কাঠের প্রচলন রয়েছে, পুজোতে, হোম যজ্ঞে। তো এই কাঠের বিক্রি নিয়ে কিন্তু ভবিষ্যতে অনেকটা মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। বিক্রি নিয়ে আর বিরাট কোনো চিন্তা থাকবে না। আপনারা আগে প্ল্যান্টেশন করুন, কয়েকটা গাছ তো করুন, বিক্রির ব্যাপারটা অবশ্যই অনেক বেশি শিথিল হয়ে যাবে। এবং এর বিক্রির জন্য ফরেস্টের একটা পারমিশন নিতে হয়। এই বিষয়টা অনেকেই আমাকে বলে থাকেন যে ফরেস্টের পারমিশন কেন, এটা কি খুব কঠিন ব্যাপার? না, প্রত্যেকটা গাছ কাটার সময় ফরেস্টের পারমিশন নিতে হয়, প্রত্যেকটা গাছ। আমরা সেটা করি না, কিন্তু সাদা চন্দনের ক্ষেত্রে বা লাল চন্দনের ক্ষেত্রে কাটার আগে যিনি কিনবেন ওই পারমিশনের পেপারটা তার খুবই প্রয়োজন। নয়তো উনি কাঠ কিনে নিয়ে যখন যাবেন আপনার থেকে বা আপনাদের থেকে, তখন কিন্তু উনি কোনো ফ্রড বা চুরি করা কার্ড এই ঝামেলার মধ্যে, আইনত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। সেই জন্য ওনারই কিন্তু বিশেষ করে এই পারমিশনটা লাগবে। তো ফরেস্টে যাবেন আপনারা, গাছ কাটার যে পারমিশনের ফর্মটা সম্পূর্ণ বিনামূল্যে সেই ফর্মটা সংগ্রহ করবেন, ফিল আপ করবেন, জমা দেবেন। ফরেস্ট অফিসারই আপনাদেরকে গাছ কাটার পারমিশন দেবে, আপনারা গাছ কাটবেন, বিক্রি করবেন। এটা নিয়ে আর বিরাট কোনো সমস্যা নেই। আপনারা এখন একটা সাদা চন্দনের ছোট গাছ দেখছেন, এটা বসানো হয়েছে খুব বেশি দিন হয়নি, 6 মাস মতো হয়েছে। একটা বিষয় বলি, সাদা চন্দনের গাছগুলো কিন্তু অনেক ছোট হয়। তো এই ছোট গাছগুলো হোস্ট
কানেক্ট হলে বা পরজীবী গাছের সঙ্গে কানেক্ট হলে তারপরে কিন্তু গাছ বেড়ে ওঠে। এই গাছগুলো কিন্তু এমনি টবে বা পটে খুব বেশি বড় করতে করা যাবে না, করতে কষ্ট হবে, মাটিতেই বসাতে হবে এবং অন্য হোস্ট গাছের সঙ্গে কানেক্ট করতে হবে। আর টবে হলেও অনেক বড় টবে বসাতে হবে, বসিয়ে হোস্ট গাছের সঙ্গে কানেক্ট করতে হবে। এই গাছটার পাশে আপনারা লক্ষ্য করুন, এর পাশে আরেকটি হোস্ট গাছ রয়েছে, নিচে শাক গাছ রয়েছে। এই শাকটা কিন্তু এখানকার সাধারণ শাক না, এটা এর জন্যই উপযোগী একটি হোস্ট গাছ। দেখুন এইখানে হোস্ট গাছ রয়েছে, এখানে কড়াই গাছ রয়েছে, পাশে একটা হোস্ট গাছ রয়েছে, পরপর ব্যাকআপ দেওয়া রয়েছে। এই যে গাছটা দেখছেন এটা চুঁই গাছ, চুঁই ঝাল, যেটা খুবই প্রচলিত এখন। তো এই চুঁই ঝাল দিয়ে আমি ট্রাই করছি যে চুঁই ঝালের সঙ্গে, চুঁই ঝালটা যেহেতু পশ্চিমবঙ্গের একটা ভবিষ্যৎ আসতে চলেছে, এই গাছটির সঙ্গে চন্দনের রেসপন্সটা কেমন এটা দেখার জন্য আমি ট্রাই করছি। আর এই তো পাশে দেখতেই পাচ্ছেন আম গাছ রয়েছে। দেখুন আমি কর্ণাটক বা ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে যেসব জায়গায় গেছিলাম কাঠের গাছের সঙ্গে হোস্টিং করা হয়েছে। আমি ওখান থেকে এসে আমি এখানে কিন্তু ফল দিয়ে চেষ্টা করছি, তাহলে কী হবে দেখুন, একই সঙ্গে ফলও পাচ্ছেন, একই সঙ্গে কাঠও একই জায়গাতে হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস দেখুন, ইনস্ট্যান্ট আমরা কিন্তু কোনো ফল চাষ করতে পারি, তার মধ্যে থেকেই একটা করে চন্দন গাছ তুলে ফেলতে পারি। চন্দন গাছ নিয়ে বিশাল আহামরি কোনো চিন্তাভাবনা নেই, আপনি ফলের উপরেই নজর দিন, চন্দন গাছ দেখবেন ওইটার মাঝখান থেকে একটা করে বেড়ে গেছে। তো এই হোস্টটা কোন বয়সে কি হবে এটার জন্য অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ রাখবেন। যারা চারা নেবেন প্রতিনিয়ত আমি তাদেরকে এই বিষয়টা গাইড করি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাদেরকে গাইড করা হয় প্রতিনিয়ত, তারা ছবি পাঠায়, প্রতিনিয়ত করা হয়। আর পরবর্তীকালে কোন কোন হোস্ট গাছের সঙ্গে চন্দন খুব ভালো ওয়ার্ক করছে সেগুলো নিয়েও আমি কাজ করে চলছি। আপনারা তো শুনলেন যে চুঁই গাছ নিয়ে পর্যন্ত আমি কাজ করছি, যে চুঁই গাছের সঙ্গে চন্দনের রেসপন্স কেমন আমি দেখতে চাইছি। তো এই গাছটা লক্ষ্য করলে দেখবেন এই গাছের উপরে এর রোগ পোকা নিয়ে বিরাট কোনো সমস্যা নেই, কিন্তু অতি সাধারণ কিছু সমস্যা আছে। গাছটার উপরে আমি পাতাটা দেখাবো, এই গাছটা এই কারণে দেখালো, পাতাগুলো দেখুন কুঁকড়ে গেছে, কিছু কিছু পাতা কুঁকড়ে গেছে। তো এটা অন্য কোনো আহামরি কোনো রোগ না, এটা যেটা আমাদের এখানে খুব প্রচলিত রোগ, লঙ্কা গাছ বা উচ্ছে গাছে যে পাতা কুঁকড়ে যাওয়া রোগ, সাদামাছি, সেই জাতীয় পোকা এখানে লেগেছে। এটা আপনারা যদি ঘরোয়াভাবে ট্রিট করতে বাড়িতেই যদি ঠিক করতে চান, তাহলে আপনারা রসুন ভিজিয়ে রেখে রসুন বাটা জল দেবেন, অথবা যদি মনে করেন যে কি রাসায়নিক দিয়ে ট্রিট করবেন, এটাকে ঠিক করবেন, তাহলে দোকানে গিয়েই শুধু বলবেন যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার রোগের ওষুধ দিন, আর কিছুই বলতে হবে না, ওরা দিয়ে দেবে, সেটা আপনি 2-1 বার দেবেন। আরেকটা বিষয়, এই সমস্যাটা গাছের কিন্তু 2 বছর বয়স পর্যন্ত হতে পারে, তারপরে না। গাছটা যখন হাইট হয়ে যাবে 5 ফুট একবার হয়ে যাবে, আর এটা সমস্যা না, আর আপনার এই বিষয়টা ভাবারও দরকার নেই, আর এই রোগটা হবেও না। তো এটা কোনো কোনো জায়গা হতে পারে, কোনো কোনো জায়গায় পাতা খেয়ে ফেলতে পারে, ওটা অতি সাধারণ ব্যাপার, ওটা নিয়ে ভাবার কিছু নেই। বরং এই কুঁকড়ে গেলে তখন একটু নজর দেবেন, আর কিছু না। আর এখানে এই হোস্ট গাছগুলো দেওয়া রয়েছে, পাশে যে পাতাটা দেওয়া আছে দেখছেন, এটা লাল চন্দনের একটা গাছ পাশাপাশি দেওয়া হয়েছে। আমি এটাতে একটা ট্রাই করছি যে দুটো চন্দন যদি পাশাপাশি রাখা হয় কি রেজাল্ট দিতে পারে। এখানে এত হোস্ট ম্যানেজমেন্টটা আমার দেখবেন সব জায়গায় আলাদা, এবং এই জন্য আমার অনেক গাছকে হারাতেও হচ্ছে, অনেক বড় গাছকে আমি হারিয়েছি হোস্টকে কেটে দিয়ে ট্রাই করতে গিয়ে। আপনারা এটা করতে যাবেন না, আমার এটা শেখার জন্যই, আমি এটা নিয়ে শিখছি, এখনও শেখার জন্যই আমার করতে হচ্ছে। নতুন কোনো গাছ আসলে সেটা দিয়ে ট্রাই করতে হচ্ছে, তো আমি তো অন্য কারোর উপরে পারবো না, আমার নিজের উপরেই এটাকে প্রয়োগ করতে হচ্ছে। এই জন্য আমার অনেক বড় গাছ কিন্তু হারিয়ে গেছে। তো আপনাদের সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা তো আর পরীক্ষা নিরীক্ষা করবেন না, আপনারা একদম সঠিক জিনিসটাই সেখানে করবেন, আমি যেমন গাইড করব। আচ্ছা, এখন আমি একটা বড় চন্দন গাছ দেখাবো, এটা কেমন গ্রোথ করেছে। এই গাছটার বয়স কিন্তু বেশি না, লকডাউনের সময় বসানো, দেখলেই বোঝা যাচ্ছে, 2 হাত দিয়ে ধরতে হচ্ছে। তো এই 4-5 বছর মতো বয়স এটা। তো গাছটা দেখুন কত সাধারণভাবে বেড়ে উঠেছে, কোনো এক্সট্রা কোনো পরিচর্যা নেই, অতিরিক্ত কিছু নেই। আর এর পাশে একটি হোস্ট গাছ ছিল, সেই হোস্ট গাছটাকে আমাকে কেটে ফেলে আমাকে একটা সাউথ থেকে আরেকটা মশলা গাছ এনে ট্রাই করতে হয়েছে, কারণ এটা পশ্চিমবঙ্গের একটা ভবিষ্যৎ হতে পারে। এটা হচ্ছে অল স্পাইস মশলা। তো এটা দিয়ে আমি ট্রাই করছি, দেখছি এই মশলাটার সঙ্গে কেমন এটার হয়, অ্যাটাচমেন্ট আসে।
তো আমার আগের গাছটাকে হোস্টিং গাছটাকে কেটে ফেলতে হয়েছে, সরিয়ে ফেলতে হয়েছে। সরিয়ে ফেলে এটা আপাতত নিয়ে আমি ট্রাই করছি দেখার জন্য। তো আপনারা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের যে নম্বরটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাবেন, নম্বরটি উঠছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো প্রশ্ন করবেন, উত্তর অবশ্যই পাবেন। তো আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলে রাখি, আমি যেহেতু স্কুলের শিক্ষকতা করি, অনেকেই ফোন করেন, তো আমি স্কুল টাইমটা অবশ্যই রিসিভ করতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব না। আপনারা একটু ধৈর্য রাখবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন জানার ইচ্ছে হলে, বা ফোন করবেন। স্কুল টাইমের পরে কিন্তু আমি রেসপন্স দেবো ধীরে ধীরে, আপনারা অধৈর্য হবেন না, আমি প্রত্যেককেই রেসপন্স দেবো, ওটা নিয়ে ব্যাপার না। একবার দুবার ফোন করে স্টপ থাকবেন, আমি অবশ্যই আপনাদের কাছে আসব এবং পুরো বিস্তারিত বিষয়টা জানাবো। দেখুন এই গাছটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে, এই ফাটগুলো দেখলে বোঝা যাবে যে এটার হার্ডউড তৈরি হয়েছে, এবং এই গাছের একটা ডাল ভেঙেও গেছিলো ঝড়ে, তো আমি কিন্তু সেটার মধ্যে চন্দনের সুগন্ধ অনুভব করেছিলাম। তো এই গাছটার কিন্তু বর্তমানে সেন্টও চলে এসেছে, চন্দন মানে রেডি হয়ে গেছে। 5 বছরেই এখানকার মাটিতে, সুন্দরবনের মাটিতে কিন্তু চন্দন প্রস্তুত। আর আমার এখান থেকে কিন্তু যারা দূরের বন্ধুরা, তারা কিন্তু গাছ আমাদের পার্সেল করা হয়, তারা সেই মতো যোগাযোগ করবেন। পরপর করা হয়, একদিনে 3-4 জনের বেশি করা হয় না, অধিক অর্ডার আসলেও একটু ধৈর্য রাখবেন, 2-4 দিন ওয়েট করবেন, নিজেদের ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, নিচে দেওয়া যে নম্বরটি ওই নম্বরে পাঠাবেন। আপনাদের কিন্তু পরপর প্রসিডিউরগুলো বলে দেওয়া হবে এবং অনলাইন আমাদের করা হয়, গাছ খুব সুন্দরভাবে প্যাক করে পাঠানো হয়, আমি সেটারও ছবি দিয়ে দেবো। আর আমি চন্দন গাছের বীজ, সাদা চন্দনের বীজ দেখতে কেমন হয় সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু অরিজিনাল যে বীজটা সেটা দেখিয়ে দেব। অনেকেই দেখছি লাল রঙের বীজ দেখাচ্ছেন বা অন্যান্য ফলের, এমন না, সাদা চন্দনের সঠিক বীজ কেমন হয় একটু আপনারা দেখে রাখুন, তাহলে কিন্তু আপনারা ঠকবেন না অন্তত। আর যাই হোক, এখন চন্দন গাছের বীজ, যেটা আমি বলছিলাম যে চন্দন গাছের সঠিক বীজ সাদা চন্দনের, এটা সবারই জানা দরকার। তো সেই বীজটা আমি দেখাচ্ছি, বীজটা কেমন দেখতে হয়, আর এই বীজ আমাদেরকে ফোটানো হচ্ছে কিভাবে, তার কি প্রসিডিওর বা কী তার সিস্টেম। এটার মধ্যে বীজ ফোটানো হচ্ছে, আমি একটা বীজকে তুলেও দেখাবো যে এটার মধ্যে কিভাবে বীজ ফুটছে। এই যে এগুলো থেকে একটা করে নতুন স্বপ্ন তৈরি হবে। এই যে বীজ ফুটে গেছে, এইভাবে ফোটানো চলছে, এটা কন্টিনিউ প্রসেসে আমাদের চলছে, কারণ এই গাছের কিন্তু কোনো কলম হয় না। এবং এটা প্রসেসগুলো কি আছে, কিভাবে এটা পরপর আমাদের ফোটানো চলছে সেটাও আমি দেখাবো, কারণ এটার উপরেই আমার মেন কাজ, কর্মকাণ্ড, যে কিভাবে চন্দন গাছের বীজ থেকে চারা তৈরি করা হয় সেই বিষয়টাও আমি পরপর এবার দেখাচ্ছি স্টেপগুলো, যে কিভাবে। আগে আমি দেখালাম যে বীজ কেমন দেখতে হয়, কিভাবে ফোটানো হচ্ছে। তো বীজটা এইবার সেইখান থেকে চারা হওয়ার পরে ওখান থেকে আমরা এখানে নিয়ে আসছি, এইগুলোই দেখবেন চন্দন গাছের চারা, বুঝতে পাচ্ছেন। আর ওর সঙ্গে যেগুলো রয়েছে প্রত্যেকটা গাছে রয়েছে, এটা হোস্ট, এটা হচ্ছে একটা প্রাথমিক হোস্ট, যে গাছটা দিয়েই শুরু করা হচ্ছে, গাছের চারা স্টার্ট করা হচ্ছে। এইবার যত বড় হবে কিন্তু হোস্ট বাড়বে। দেখুন এর সঙ্গে হোস্ট গাছ সব সেট করা আছে, সব হয়ে গেছে। এইবার চন্দন গাছ আস্তে আস্তে বাড়বে, ওর সঙ্গে হোস্ট বাড়বে। তো সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি, পরের স্টেপে পাশে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গাছগুলো বেড়ে উঠেছে। ওর সঙ্গে যে হোস্ট গাছগুলো আছে সেই হোস্ট গাছগুলো এর মধ্যে দেখবেন, এর মধ্যে রয়েছে, প্রত্যেকটাতে হোস্ট গাছ রয়েছে, প্রত্যেকটাতে। দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে। হোস্ট গাছ ছাড়া কিন্তু সাদা চন্দনকে হেলদি করা যাবে না, বাড়ানো যাবে না। হোস্ট গাছগুলো এর সঙ্গে বেড়ে উঠছে, কিন্তু হোস্ট গাছগুলো আমরা এর থেকে খুব বড় করি না, ছোট করে রাখি, ওটাই ওর নিয়ম। সবসময় মেন গাছের থেকে হোস্ট গাছ ছোটোখাটো হয়ে থাকবে, রাখতে হবে, না হলে মেন গাছটা ঢাকা দিয়ে ফেলবে চন্দনে। তো এইগুলো অর্ডার রয়েছে, যারা হচ্ছে এই গাছগুলো বাঁকুড়াতে যাবে, তৈরি করা হচ্ছে। যারা বেশি মাত্রায় কাল্টিভেশন করবেন
তো তাদের জন্য তারা একটু আগে আমাদেরকে অবশ্যই বলবেন, বললে তাদের জন্য সেইভাবে চারা হঠাৎ করে এসে যদি কেউ অনেক চারা ডিমান্ড করেন কিন্তু পাওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে, একটু আগে আমাদেরকে ইনফর্ম করতে হবে, সেইভাবে আমরা চারা প্রিপারেশন শুরু করব। সঠিক চারা, সঠিক গুণমানের চারা ব্যাঙ্গালোর এবং দক্ষিণ ভারতের চারা নিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কাছে আসতে হবে বা অনলাইনে আমাদের থেকেই পারচেস করতে হবে। কারণ এই আইডব্লিউএসটির বীজ, যে আইডব্লিউএসটির স্টুডেন্ট আমি উড অ্যান্ড সায়েন্স টেকনোলজির, সেই স্টুডেন্ট ছাড়া কিন্তু এই বীজ বাইরে পাওয়া খুব একেবারেই অসম্ভব। তো সেই গুণমানের চারা আপনারা কিন্তু বাইরে বা অন্য কোনো নার্সারিতে পাবেন না এবং তাদের সে ট্রেন্ডও নেই। আমি আইডব্লিউএসটি স্টুডেন্ট এবং ওখানে সার্টিফাইড মাস্টার ট্রেনার, তো আমরা কিন্তু বীজ পাই, সেই বীজ আমার জন্য আসে, বরাদ্দ হয় গভর্নমেন্ট থেকে, সেই বীজ নিয়ে কিন্তু চারা বানানো। এই চারাগুলো, এই যে বড় চারাগুলো দেখছেন, বড় চারাগুলো মোটামুটি 150 টাকাতে পাওয়া যাবে উপলব্ধ। এগুলো কিন্তু সব 3 বছরের চন্দন গাছের চারা। আমি আগেও দেখিয়েছি মানে কত ছোট মানে চারা হয়, তো সেখানে আমরা কিছু বড় চারা অনেকের জন্য প্রস্তুত করছি। সেই বড় চারাগুলো এগুলো 150 টাকাতে পাওয়া যাবে। আর এই দিকে যে চারাগুলো রয়েছে এটা 50-60 টাকাতে চারা উপলব্ধ। এর মধ্যে আপনারা এগুলোও বেশ বড় বড় 1 ফুটের কাছাকাছি হয়ে গেছে। এই চারাগুলো প্রত্যেক দিনই এখান থেকে বেরোচ্ছে চারা সাদা চন্দনে। এইখানে যে সাদাগুলো রয়েছে এগুলো 100+, 100-এর জন্য এগুলো রেডি করা হচ্ছে। তো এই চারাগুলো, এগুলো সব ওই 1.5 ফুট করে হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। 100 টাকাতে এই চারাগুলো পাওয়া যাবে। আর এই যে বড় চারাগুলো, এই যে বড়, এটাই সব থেকে বড় ধরা হয়েছে, কারণ এর থেকে বড় আর প্যাকেটে করা সম্ভব না। তাও এই চারাটা করতে কিন্তু 3 বছর সময় লাগছে, 3 বছর সময় লাগছে। এগুলো 150 টাকাতে আমরা মোটামুটি দিয়ে দিচ্ছি চারাগুলো রেডি করে। এটা বসিয়ে দিলে মোটামুটি 1 বছরের মধ্যে 5 ফুট হয়ে যাবে চারাগুলো মাটিতে বসালে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা সাদা চন্দনের পুরো ডিটেলস আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো এবং স্যার পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন। আমার কিছু কোয়েশ্চেন এবং যে কোয়েশ্চেনগুলো আমি হয়তো এখন করব সেগুলো আপনাদের মধ্যেও হয়তো থাকবে, যে স্যার ব্যবসায়িক ভিত্তিতে যারা বিজনেস রিলেটেডে আপনার সাথে যোগাযোগ করতে চায় তারাও কি এখানে আসতে পারে? অবশ্যই আসতে পারে। তো অনেক বড় বড় প্রজেক্টে আমি আগেও দেখালাম যে বেশ কিছু প্রজেক্টের চারা আমাদের প্রস্তুত হচ্ছে। এগুলো কিন্তু সব বড় বড় প্রজেক্টের। এবং ঝাড়গ্রামে আরেকটা প্রজেক্ট হচ্ছে যেটা 3.5 থেকে 4 হাজার চারার, মানে বড় বড় প্রজেক্টের কাজ এখন চলছে। তো আসতে পারেন, কমার্শিয়ালি করুন, এটা কমার্শিয়ালি করতে হবে। তো কারণ কেউ একটা গাছ লাগালে পরে আর 100 গাছ লাগালে পরে 100 গাছ যে লাগাবে সে কিন্তু অনেক তাড়াতাড়ি সেল করতে পারবে। কারণটা হচ্ছে তার কাছে কিন্তু যে কোনো ক্রেতা আগে ছুটে যাবে, তো কারণ তার কাছে অনেক বেশি গাছ আছে। আর বিক্রির ব্যাপারটা আমি আগেও বলেছি প্রথমেই, যে বিক্রির ব্যাপারটা অনেক শিথিল হয়ে যাচ্ছে এবং মার্কেট কিন্তু অনেকটা উন্মুক্ত হয়ে যাচ্ছে, তো যার জন্য বিক্রি নিয়ে কোনো সমস্যা হবে না। আর স্যার আমার খুব জানতে ইচ্ছা করছে যে যারা মোটামুটি এখন তো অনেকেরই ফ্ল্যাট বাড়িতে বসবাস, তো তারা কি এই গাছ লাগাতে পারে বা বসাতে পারে? ফ্ল্যাট বাড়িতে বসানো যেতে পারে ছাদে। তো কাঠের গাছ তো সেটা বনসাই হয়ে থাকবে, বিরাট বড় কিছু হবে না, হয়তো 4-5 ফুটের মধ্যে থাকবে। আর টবটা অনেক বড় রাখতে হবে। আর সেই বিষয়ে কি হোস্টিং হবে সেটা আমি বলে দেব তখন। সেক্ষেত্রে লংজিভিটি কতটা? সেক্ষেত্রে লংজিভিটি, এই গাছ দীর্ঘদিন বাঁচতে পারে, কিন্তু এই গাছ থেকে কাঠ থেকে যে অনেক বেশি কাঠ উৎপাদন সেটা টবের মধ্যে হবে না। কারণ বিষয়টা তো যদি ফল নিয়ে হতো, ফল আলাদা বিষয়, এটাতে গাছ হবে, ভালো লাগবে, নিজের একটা গাছ আছে, কিছুটা কাঠ উৎপাদন হতে পারে, সেটা দিয়ে তার নিজের যে চাহিদাটা সেটা মেটানো যেতে পারে, সেটা নিয়ে সমস্যা হবে না। যে কেউ টবে করুন, অবশ্যই করুন, অন্তত নিজের বাড়িতে চন্দন গাছ যে রয়েছে এটা নিজেরও ভালো লাগবে যে আমার বাড়িতে একটা চন্দন গাছ রয়েছে। স্যার আমার কিছু বিষয় আপনার কাছে জানবো, যে অনেকের হয়তো একটা মিথ হয়তো বলা যেতে পারে যে এই যে সাদা চন্দন গাছ বা যে কোনো চন্দন গাছ লাগাতে গেলে আইনত কোনো জটিলতা বা কোনো বাধার কি সৃষ্টি হতে পারে? এই কোশ্চেনটা সবাই করে থাকছেন এবং এটা খুব সাধারণ কোশ্চেন, আমারও মনে এটা শুরুতে হয়েছিল। তো চন্দন চাষ করার জন্য কোনো আইনত বাধা নেই, এটা সবাই করেন, এটা আবার ভালোভাবে সবাই শুনে নিন। চন্দন চাষ করার জন্য কোনো আইনত বাধা নেই, চাষ করার জন্য কোনো থানা, পুলিশ, কোথাও থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট, কোথাও পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। নিশ্চিন্তে চন্দন গাছ করুন,
কাটার সময় আমি আগেও বলেছি যে কাটার সময় ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে কাটার পারমিশনটা নিয়ে নেবেন, তাহলে করে যিনি কিনবেন তার কিন্তু সুবিধা হবে। তো এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার, আপনার ফরেস্ট অফিসেও জেনে নিতে পারেন যে বসানোর জন্য কোনো পারমিশন লাগে না, যে কেউ বৃহৎ আকারেই কাল্টিভেশন করতে পারেন, কমার্শিয়ালি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব অনেকেরই হয়তো একটা ভয়ের ব্যাপার, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই চন্দন গাছের সাথে যুক্ত, যে এই গাছ বসালে সাপের উপদ্রব বা সাপের সাথে একটা জড়িত একটা সম্পর্ক, এটা কি ঠিক? এই প্রশ্নটা তো সব থেকে বেশি আমার কাছে আসে যে চন্দন গাছে সাপ থাকে, আমি এই গাছ করব না। তো চন্দন গাছে সাপ থাকে এটা একেবারে অবৈজ্ঞানিক। তো যারা এই বিষয়টা বলেছিল তারা একটা কারণ থেকে বলেছিল, একটা উদ্দেশ্য নিয়ে বলেছিল, সেই উদ্দেশ্যেরও গুরুত্ব আছে, তাদের উদ্দেশ্যকেও আমি গুরুত্ব দিই। তারা এটা বলেছিল, তারা যদি চন্দন গাছে সাপ থাকে বলে, তাহলে চন্দন গাছের কাছাকাছি সাধারণ মানুষ আসবে না এবং গাছের পাতা ছিঁড়বে না, ডাল ভাঙবে না, সেই জন্য তারা প্রচলনটা করে এবং সেটা পরবর্তীকালে প্রচলিত হয়ে যায়। তো এটা একদমই ভুল ধারণা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ির মধ্যেই এই গাছগুলো 30-40টা গাছ, আমি কোনোদিন গাছে সাপ দেখিনি। আর এটা একদমই না, যে কেউ নিশ্চিন্তে গাছ বসান। তো আগে এই বিষয়টা সবাইকে বলা হতো, বাচ্চাদেরকে অবশ্যই বলবেন চন্দন গাছে সাপ থাকে, তাহলে কিন্তু পাতাটা ছিঁড়বে না বা ছোট গাছ নষ্ট করবে না। তো এই বিষয়টা এই কারণেই বলা, অন্য কিছু না। এটা একদম ভয় পাওয়ার কিছু নেই, শুধু বলা বাচ্চাদের একটু দূরে রাখার জন্য, যাতে না ডাল ভাঙে, এই জন্য, আর অন্য কোনো কারণ না। আর খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে মাটি একটা বড় ফ্যাক্টর, যে এই সাদা চন্দন কোন মাটিতে গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি? সাদা চন্দন আমি দীর্ঘদিন যখন কাজ করি তখন আমি প্রচারের আলোতে আসেনি, তখন কিন্তু এই গাছটা আমি সাগর থেকে পাহাড় পর্যন্ত ডেমনস্ট্রেশন করেছিলাম, মানে একদম সাগর থেকে দার্জিলিং পর্যন্ত। শুধুমাত্র দার্জিলিংয়ে সাকসেস পাইনি, তাছাড়া শিলিগুড়ি থেকে সাগর পর্যন্ত সফলতা এসছে। তো একটা জিনিস যেটা সেই জন্যই আমার এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে হবে, এমন কিছু জায়গা রয়েছে, জায়গার উপরে আমি রেকমেন্ড করি যে সেখানে সাদা করা ভালো না লাল করা ভালো। যেমন সাদার ক্ষেত্রে ঝড়ের যখন দাপট বাড়ে তখন সাদার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো যে জায়গাগুলো অত্যন্ত ঝড়প্রবণ সেই জায়গাগুলো আমি রেকমেন্ড করব যে তারা সাদার পাশাপাশি লাল চন্দনটাও করবেন। আর যেখানে ঝড়প্রবণ নয় ওই জায়গাটা আমাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমি বলে দেবো যে এই জায়গায় এটা করুন। আর মাটি নিয়ে যে ব্যাপারটা, সব মাটিতেই সফলতা পেয়েছে, মানে লবণাক্ত মাটি থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত সফলতা পেয়েছে। আরেকটা বিষয় বলি, এঁটেল মাটিতে সবাই বলেন যে এঁটেল মাটিতে চাষ ভালো হয় না, যে কোনো গাছ অনেক লেটে। তো এঁটেল মাটিতে কিন্তু সাদা চন্দনের অয়েল কন্টেন্ট অনেক ভালো পাওয়া গেছে, এটা খুব ভালো দিক। যারা লবণাক্ত মাটি বা যারা অনেক গ্রাম্য অঞ্চলে আছেন তাদের জন্য এঁটেল মাটি কোনো কিছুই হয় না, চন্দন করুন, নিশ্চিন্তে করুন। চন্দনের যে অয়েল কন্টেন্ট এটা কিন্তু এঁটেল মাটিতে অনেক ভালো এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু কোয়ালিটি চলে আসবে এবং অন্য জায়গার থেকে আমি আশা করি 2-3 বছর আরও কম নেবে। আর এর যে সার প্রয়োগের ব্যাপারটা বলি, কোনো সার প্রয়োগের ব্যাপার নেই, সার দিতে যাবেন না এই গাছে, সার প্রয়োগ করলেই বরং সমস্যা হতে পারে। কোনো সার নেই, একদম নর্মাল যেমন ফরেস্টি গাছ হয় সেইভাবে কিন্তু কাল্টিভেশন করতে হবে। আর স্যারের কাছে আমার লাস্ট কোশ্চেন, যে সমস্ত দর্শক বন্ধুরা আসতে চায় তাদের জন্য অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই যারা আসতে চাইছেন, যারা অবশ্যই আমি বলবো যারা অনলাইনেও নেন অবশ্যই একবার এসে ভিজিট করবেন। আমাদের অনলাইনে ব্যবস্থা রয়েছে, অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9830885542। আবার বলছি 9830885542। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্টটা করবেন স্কুল আওয়ার্সের বাইরে অবশ্যই, তাহলে আমি রিসিভ করতে পারবো। আরও হোয়াটসঅ্যাপ যে কোনো টাইমে করবেন, পুরো অ্যাড্রেস পাঠিয়ে দেব। আর আসার যে ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার জয়নগর, এই জায়গাটি আমার কাছাকাছি স্টেশন হচ্ছে জয়নগর। জয়নগরের যে মোয়া, এই বিখ্যাত মোয়া অঞ্চল, এটা জয়নগর স্টেশন থেকে নেমে ভ্যান, রিক্সা, অটো, টোটো যে কোনো গাড়িতে নিমপিড আশ্রম বলবেন। নিমপিড আশ্রম, নিমপিড ইউকো ব্যাংকের পাশ থেকে, ইউকো ব্যাংক আর আশ্রমের প্রাচীরের মাঝখান দিয়ে যে রাস্তাটি নেমে গেছে ওই রাস্তা দিয়ে নেমে জাস্ট 5-6টা ইলেকট্রিক পোস্ট পড়ে, বাম দিকে ঢুকলেই বোর্ড দেওয়া আছে, বুঝতে পারবেন চন্দনের নার্সারি, কৃষি মিত্র ফার্ম অ্যান্ড নার্সারি চন্দনের। আর যারা বাইরে থেকে আসবেন তারা শিয়ালদা থেকে
লক্ষ্মীকান্তপুর অথবা নামখানার ট্রেনে জয়নগর মজিলপুর স্টেশনে নামবেন, অথবা জয়নগর বলবেন, যে কেউ বলে দেবে। জয়নগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বের হয়েই অটো রিক্সা, ভ্যান রিক্সা, যে কোনো গাড়িতে নিমপিট বলবেন, নিমপিট রামকৃষ্ণ আশ্রম, যে কেউ বলে দেবে। এই ইউকো ব্যাংকের পাশে নেমে পাশ থেকে চলে আসবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আসুন সবাই, অন্তত দেখে যান, চারা নিন আর নাই নিন, অন্তত দেখে যান, সঠিক গাছটা চিনে যান, এবং পশ্চিমবঙ্গের বুকে প্রথম চন্দন নিয়ে যে কাজ হয়েছে, কালচার হয়েছে, সে জায়গাটি কোথায় সেটা অবশ্যই জেনে যান। অবশ্যই অলওয়েজ ওয়েলকাম সবার জন্য, অবশ্যই আসবেন। ধন্যবাদ। সঠিক দাম এবং ন্যায্য এবং বিশ্বস্ততার প্রতিষ্ঠান মানে কৃষি মিত্র ফার্ম নার্সারি। আজ সাদা চন্দনের সমস্ত কার্যকারিতা এবং গুণাগুণ এবং কিভাবে আপনারা এটা বসাতে পারেন, তার পরিচর্যা কিভাবে করবেন এবং সাথে বীজ, সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। তো সুতরাং গাছ আপনারা লাগান, গাছ আপনারা বাড়িতে বসান। যদি আপনার জন্যও প্রকৃতির ভারসাম্য একটু হলেও যদি বাঁচে, তাহলে ক্ষতি কী? তো সুতরাং সাদা চন্দনের বিস্তারিত তথ্য আজকে গ্রিন রুম চ্যানেলে আপনাদের জন্য উপস্থাপন করা হলো। লাল চন্দন আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, সচেতন থাকুন, গাছের সাথে থাকুন। নমস্কার।